আসসালামু আলাইকুম। বাঁধনহারার প্রেমের গল্পের পর্ব সংখ্যা ১০। শুভ্র সেই দুপুরে বাড়িতে এসেছে, রুম থেকে বের হয়নি। মনটা কেমন যেন অস্থির লাগতেছিল, কিন্তু কেন এমন লাগলো জানা নেই তার। তাই সেই সিগারেট খেতে খেতে ছাদে যায়। চাঁদের রোদকে একটা ছেলের সাথে ওইভাবে দেখে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। রোদ শাড়ি পরেছে, শাড়ি পরলে ভালো মতন হাঁটতে পারে না। শাড়িতে পেঁচিয়ে যখন পরে নিতে যাবে তখন আকাশ রোদকে ধরে ফেলে। আর সেই অবস্থায় শুভ্র রোদকে দেখে ফেলে যে রোদ কি এইটা ছেলে জড়িয়ে আছে, রাগে কিছু ভেবে পায় না। শুভ্র নিজের রুমে চলে যায়, সে দেয়ালে ঘুষি দিতে থাকে। সে কোনো ভাবে যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে রোদকে সহ ওই ছেলেটাকে মেরে ফেলতে। শুভ্র দেয়ালে ঘুষি দিতে দিতে বলল, এই মেয়েটার জন্য কেন আমার এত রাগ হচ্ছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কিছু না। এইদিকে রোদ আকাশকে দূরে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আকাশ মুচকি হাসে আর মনে মনে বলে, আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে এত সুন্দর বউ পাচ্ছি। চাঁদের গায়ে খুব ক্ষুধা আছে, কিন্তু এই জান্নাতের হুট পরীর গায়ে কোনো ক্ষুধি নেই। মনে হচ্ছে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে। আকাশ আকাশের ধ্যান ভাঙতে তাকিয়ে আকাশে এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। রোদে কেমন যেন বিরক্ত লাগছে, এভাবে তাকিয়ে আছে কেন? এলো মাথা কি সমস্যা? আস্তে করে আকাশ আস্তে করে কাজ দেয় রোদ। আকাশ ধ্যান ভেঙে আনমনে বলে ওঠে, আপনি সত্যিই অনেক সুন্দর রোদ। রোদ মাথা নিচু করে আছে। আকাশ আবার বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি, আপনার কোনো আপত্তি নেই তো? রোদ কিছু বলল না, ঠোঁট কাঁপছে, নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছে। বুকের ভিতর যেন ঝড় বইছে। আকাশ আর কিছু বলে না। সে ভেবে নেয় রোদ হয়তো লজ্জা পাচ্ছে। তখনই নীলা এসে রোদ আর আকাশকে ডাকতে দুজন নিচে চলে যায়। আকাশের পাশাপাশি বসা দুজনকে আকাশের আম্মু একটা আংটি বের করে দেয় আকাশকে। আকাশ রোদের হাতে আংটি পরিয়ে দেয়, ডায়মন্ডের আংটি, যেন রোদের ফর্সা হাতে জ্বলজ্বল করছে। এসব কিছু উপরে দাঁড়িয়ে দেখছিল শুভ্র। কেন জানি তার ভীষণ রাগ হচ্ছে। রোদ নিজের রুমে চলে আসে আর পাত্রপক্ষের বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। সামনের সপ্তাহে রোদ আর আকাশের বিয়ে। এর মধ্যে বিয়ের শপিং, তারপর যা যা লাগবে সব ঠিকঠাক করতে হবে। আজ চৌধুরী ভীষণ খুশি, কারণ সে এই মেয়েকে এই নরক খেয়ে বের করতে পারবে। মেয়েটা খুব সুখে দেখা পাবে। রোদের রুমে এসে কাঁদছে। নীলা রোদের কাছে যায়। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, নীলা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে ছাড়া অন্য কারো কিভাবে হব? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? নীলা রোদের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না রোদ, নিজেকে শক্ত কর। সে যদি তোকে ছাড়া থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? ভুলে যা সব, মনে করবি সব একটা দুঃস্বপ্ন। নীলার কথা শুনে রোদ নিজেকে শান্ত করতে পারছে না। নীলা রোদের মুখে নীলা রোদের মুখ তুলে চোখের পানি মুছে দিয়ে বলে, জানো, প্লিজ এভাবে কাঁদিস না। তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, প্লিজ। আর শোনো, আকাশ ভাইয়াকে দেখে মনে হলো সে খুব ভালো ছেলে আর তোকেও খুব ভালো রাখবে। রোদ কিছু বলছে না, শুধু পপিয়ে যাচ্ছে। নীলা আবার বলে, সন্ধ্যা হয়ে আসছে জানো, আমি এখন বাসায় যাই। আর প্লিজ কান্না করিস না। নীলা রোদের রুম থেকে বের হয়ে সামনে হাঁটছে, এমন সময় কেউ হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। নীলা কিছুটা ভয় পেয়ে যায়।
সামনে নিলয় দেখে রাগে কটকট করতে করতে বলে, এই অসভ্য লোক, আপনি আমাকে এখানে এনেছেন কেন? ছাড়ুন বলছি, নাইলে কিন্তু চিৎকার করব। নিলয় কেমন করে যেন নীলার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তো বারণ করেছে কি? তুমি চিৎকার করো। নীলা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে নীলা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীলার ঠোঁট থরথরে করে কাঁপছে। নীলার ঘোর লেগে যায়। ঠোঁট ডুবিয়ে দেয় নীলার ঠোঁটে। নীলা কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে। যখন বুঝতে পারে কি হচ্ছে, তখনই নীলাকে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে নীলার চোখে পানি। নীলা ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। নীলার কিছুটা সময় লাগে বুঝতে কি হয়েছে। যখন বুঝতে পারে সে ঘুরে বসে কি করে ফেলেছে, তখনই নিজের মাথা চেপে ধরে আর বলতে থাকে, ছি নিলয়, তুই এটা কি করে পারলি? ছি, এতটা নিচে কি করে নামলি? তোকে কি নীলা মাফ করবে? বলে রাগে দেয়ালে ঘুষি দিতে থাকে। অয়নের কোনো খোঁজ সেদিন যে বাসা থেকে বের হয়েছে তারপর আর পেরেনি। রাত 12:30। রোদ বেলকনিতে দাঁড়িয়ে আছে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলে রোদ, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে সে জগৎ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সব কিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্র ন্যায় তীরে ঠোপ মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যখন কোল দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যু, তেমন আমারও যেন কিছু করার নেই। আমিও অসহায়ের মতন গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদকে। আমার বুকে বা পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাড় কাঁপা শীতের মতন হু হু করতে কাঁপতে থাকলো। সব সময় তুমি নাই, এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই। কেন নাই? এটা তো কথা ছিল না। এই শব্দটা খুঁজতে খুঁজতে গিয়ে আমি নিজেকে বারবার ভুল ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়েছি বারবার। প্রতিদিন প্রতি মুহূর্ত বারবার মনে হয়েছে তুমি ফিরবে। হ্যাঁ, তোমাকে ফিরতে হবে। হ্যাঁ, ফিরেছ তুমি, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে না, অন্য কেউ। খুব অচেনা হয়ে গেল তুমি। আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেমন করে পোড়ায়, তেমনি হয়তো আমার অভাবও তোমাকে এমন করে পোড়ায়। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি, সে তুমি আজ খুব অচেনা হয়ে গেলে। আচ্ছা, এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর একটা মানুষকে আমি ভালোবাসতাম কি করে? হাজারটা কাটা পথ মুড়িয়ে আমি যে দুয়ারে দাঁড়াতে চেয়েছি, সেখানে আমার অপেক্ষায় কে ছিল না? কে জানতো হাজারটা বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাত শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সে হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিবে। আচ্ছা, কি সব আচ্ছা, কিভাবে সব কিছু ভুলে গেলেন? কিভাবে কিভাবে এতটা নিষ্ঠুর হলেন? আমি তো আপনাকে খুব বেশি ভালোবেসেছি। আপনার আমার এই বিচ্ছেদ কেন হলো? কি দোষ করেছিলাম আমি যে এতটা ঘৃণা করেন আমায়? রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুপুর 11টায় একটা কফি শপে বসে পিটি করছিল শুভ্র। হঠাৎ কারো সব হাসির শব্দ পায়। সামনে তাকাতে ভ্রু কুঁচকে তাকায় শুভ্র।
রোদ বসে আছে, সামনের লোকটাকে দেখতে পারছে না। রোদকে অন্য কারোর সাথে এভাবে বসে থাকতে দেখে রেগে গিয়ে জোরে থাপ্পড় বসায় রোদের গালে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। শুভ্র রাগে যেন শরীর চলে যাচ্ছে। গল্প চলবে, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো।